ভারতকে বাঁশ দিতে যে বড় বড় বাঁশ কঞ্চি মানে ধারালো লগি বৈঠা মানে সব একেবারে ভেতরে ঢুকে যায় কিনা আমাদের এটাই এখন সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। এর পাল্টা কারণ মার্চ টু ভারতীয় হাইকমিশন, তারপরে উসমান হাদি যেদিন মারা গিয়েছিল ওই দিন রাতে চট্টগ্রাম হাইকমিশনের যে প্রতিনিধি ছিলেন তার বাসভবনে ইট মারতে যেয়ে দেখেন না তাদের একজনের মাথায় ইট লেগে সেই পড়ে গিয়েছিল, ভিডিওগুলো তো দেখেছেন। এর পাল্টা ব্যবস্থা হিসেবে বাংলাদেশিরাও ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তার মধ্যে অনেক ঘটনাই ঘটেছে। সেখানে বাংলাদেশে যেমন ওসমান হাদির মৃত্যুকে নিয়ে ভারতের হাইকমিশন ঘেরাও সহ মানে ইট ইট মারা, তাদেরকে আক্রমণ করতে যাওয়ার মতো সাহস দেখিয়েছে। বাংলাদেশে যেমন ওসমান হাদির মানে ভালোবাসার লোক আছে, তেমনি দীপুচন্দ্র দাস যে মারা গিয়েছে হিন্দু, যেমন বাংলাদেশে মুসলিম ধর্মের প্রেমিকরা যেমন আছে, ভারতের ওরকম হিন্দুত্ববাদী বা হিন্দু ধর্মের ভালোবাসার লোকও তো আছে। আমাদের লোক 20 কোটি, ওদের 150 কোটি। সুতরাং এটা আপনাদেরকে আমাদেরকে বুঝতে হবে। এখন আমরা বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোর মানে কেমন আপনারা জানেন যে অর্থনৈতিক শক্তিতে ভারত কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। এখনও বাংলাদেশের পরিচয় অনেক দেশে গেলে বাংলাদেশকে ভারতের পাশে বা ভারতের সাথে এরকম শব্দগুলো তারা ইউজ করে। এখন বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো ভারত এজেন্ডায়, মূলত ভারত একটা বিরাট দেশ, বড় দেশ, আর সেখানে প্রফিট আছে তাদের। এখন উইদাউট এনি প্রফিট সেখান থেকে বাংলাদেশকে হ্যান্ডেল করতে পারে, কারণ বাংলাদেশে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা সহ সুযোগ সুবিধা সব কিছুই তারা অন্য ধরনের পেয়ে থাকে। এই জন্য এজেন্ডায় এবং সেখান থেকে বাংলাদেশকে সামলাবো বা বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ, মায়ানমার, ভুটান, নেপাল এগুলোকে সামলানোর চেষ্টা করে বড় বড় প্রতিষ্ঠানগুলো। যেমন আপনার তোশিবা জাপান, তাদের এজেন্ট ভারতে দেয়। আপনি এদেশে তোশিবা জাপানের যাই কিনতে চান আপনাকে কিনতে হবে ইন্ডিয়ার এজেন্টের মাধ্যমে। তারপরে নিপন সিগন্যাল এবং অটিস, এলএনটি, মানে এদেরও একই সিস্টেম। এদের আমাদের মেট্রো রেলের যে রেল লাইন স্লিপার এগুলোর কাজ করে এই এলএনটি এবং অটিস, এরাও কিন্তু এই একই সিস্টেমে। এখানে বড় বড় কর্মকর্তা কর্মচারীরা ভারত থেকে আসে, সেখানে সপ্তাহে অথবা 15 দিনে পর পর এসে কাজের পর্যবেক্ষণ করে। এগুলো অনেক হয়তো বা আপনারা জানেন না। তারপরে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসের পিটিয়ে হত্যার পর ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এছাড়া আসামের 50টিরও বেশি জায়গায় একই বিষয়ে মানে বিক্ষোভ দেখিয়েছে মানে আপনার বাঙালি পরিষদ আসাম। প্রতিটি বিক্ষোভে ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানো হয়। বিক্ষোভে হুমকির মুখে কলকাতা, শিলিগুড়িতে ভিসা সেন্টারও বন্ধ করে দেয়। বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। সবসময় মনে রাখবেন যে বাপেরও বাপ থাকে, এবং ইতিমধ্যে আপনারা দেখবেন থার্ড পার্টি মানে বাংলাদেশ এবং ভারতের এই উত্তেজনার ভেতরে তৃতীয় কোনো পক্ষ আপনার ঢুকে যাবে। এবং আপনারা জানেন যে আমরা হয়তো বা এরকম মানে ভাবতেছি যে আমরা যদি চীনের সাথে লেগে যাই, মানে আমরা যদি ভারতের সাথে লেগে যাই বা ভারতের সাথে যে উত্তেজনা কর পরিস্থিতি চলতেছে সেটা সামরিক শক্তিতে সামরিক মানে বিষয় পর্যন্ত গড়াবে বলে মানে আমরা অনুমান করতে পারছি এখন, বা অনুমেয় এটা সহজে উপলব্ধি, কারণ উত্তেজনা মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না বা এরকম। তা আপনাদের কি মনে হয় যে ভারত যদি আপনার বাংলাদেশের সাথে লেগে যায়, সামরিক বা যুদ্ধের ক্ষেত্রে লেগে যায়, তাহলে সামরিক শক্তিতে তো বাংলাদেশ কোনোভাবে অন্য কোনো দেশের সাহায্য সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এটা আপনারা সহজে অনুমান করতে পারেন। যেমন আপনারা ভাবছেন যে পাকিস্তান আপনাকে হেল্প করবে, তো পাকিস্তানে আপনারে হেল্প করতে আসলে ওদিকে বালুচিস্তান, তারপরে আপনার আফগানিস্তান ওগুলোতে সেটেল করে রাখছে ভারত, মানে তাদের সাথে তাদের গুড ওয়ার্কিং এবং রিলেশনশিপ রয়েছে।
তখন আপনারে কি মানে ছেড়ে মানে পাকিস্তানকে কে ছাড়বে? আর চীন এত বোকা নয় যে বাংলাদেশের জন্য ভারতের সাথে সে সংঘর্ষে জড়াবে, কারণ সে নিজেই বলে যে অরুণাচল আমাদের, অথচ ভারত ভোগ দখল করে খায়। তাহলে বুঝতে হবে যে পাকিস্তান চীন যদি নিজেরই অরুণাচল অঞ্চলটাকে আবার ফেরত নিতে পারে না, মানে আমি জাস্ট ওটা ভারতেরই আমি ওটা জানি। এখন কথা হলো দাবি করছে তার মানে কি এটা মানে কোনো না কোনো প্রসঙ্গ নিয়ে তো দাবি করেছে, তাই যদি সে নিজের দাবি করা অংশটাকেই নিতে পারে না, সে আপনাকে হেল্প করবে, এটা অনেকটা ওই উলুবনি মুক্ত ছড়ানোর মতো অবস্থা হয়ে যাবে। তাই এগুলো এইভাবে বাঁশ খাইতে চাইলে আমরা আরও খাই, আরও মানে বিভিন্নভাবে দিক। যারা এই রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন বা এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছেন এবং ভারতকে, ভারতের আধিপত্যবাদ এই সেই এগুলো নির্মূল করার চেষ্টা করেছেন, তারা কিন্তু মানে জনগণের টাকাই চলে, তাদের কোনো সোর্স অফ ইনকাম এই রাজনীতি করেই। তো এখন ঘটনা হলো ওরা দুদিন পরে যেমন আওয়ামী লীগের নেতা কর্মীরা 5ই আগস্টের পরে অধিকাংশই পালিয়েছে, তারা জেল হাজতে আছে, যারা দেশে আছে তারা কারাগারে যেয়ে বসে আছে, বাট সাফার করতেছে কারা? সাধারণ জনগণ। এখন বাজারে গেলে দ্রব্যমূল্যের দাম সব কিছু কেবল অনিয়ন্ত্রিত, এবং আপনারা সেগুলো দেখেছেন। এই জন্য রাজনীতিবিদরা তারা রাজনীতি করে খাবে। তাসনিম যারা একজন রাজনীতিবিদ, একটু আগেই দেখলাম যে তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বানের পানির মতো, RTV নিউজের একটা মানে ফেসবুকের যেটা আছে ওইটা দেখলাম বানের পানির মতো টাকা ঢুকতেছে তার মানে আইডিতে। এখন কথা হলো এদের এই যে হাজার হাজার কোটি টাকা এলিগেশন, আপনারা আসেন যে খুলনা বিভাগীয় অঞ্চলে NCPর এক নেতাকে কালকে গুলি করে শ্যুট করেছে, সে মাগিবাজি করে, মানে সে হলো আপনারা দেখেছেন যে মহিলা, মদ, তারপরে অনিয়ন্ত্রিত যৌন বা চাহিদা মেটানোর জন্য ব্যবহৃত যেসব সামগ্রী সেগুলো আছে। তো এরা তো রিল্যাক্স মুডে জীবনযাপন করছে, এদের স্বাচ্ছন্দ্যে আছে। কেউ মানে লিকলিকে পাটকাঠি থেকে বটগাছের মতো বডিও বানাই ফেলছে, এগুলো তো আপনারা দেখছেন। একসময় বলা হান্নান মাসুদ যে আমাদের গ্রামে সবচেয়ে ছোট বাড়িটাই আমাদের, এখন সে বলে আমাদের গ্রামের সবচেয়ে বড় বাড়িটাই আমাদের, কত একর জমি, পুকুর, পুষ্কুনি ইত্যাদি ইত্যাদি। 10,000 টাকা বেতনেন চাকরি। সারজিস আলম, তার মানে একসময় 300 টাকা পকেটে থাকতো না, এখন দাদা বা মানে তার মানে দাদার যেটা জ্ঞাতি গোষ্ঠী টাকা পয়সা আছে সেটা দিয়েই মানে কয়েকটা নির্বাচন পার করে। দিস ইজ দ্য রিয়েলিটি। এগুলো বুঝতে হবে যে আপনি কার সাথে শত্রুতা করেছেন, কেন করেছেন, মানে কত দূর আগাতে পারবেন। আপনাকে যে সামনের দিকে পাঠাচ্ছে সে আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে কিনা, মানে হ্যাঁ এটা মানে বুঝলে ভালো। না হলে ঝাড়ের বাঁশ কুঞ্চি এবং সেটা আবার একটু খাস কেটে যদি ভেতরে দেওয়া যায় তাহলে মজা আরো বেশি পাওয়া যাবে বলে মনে হয়। ইতিহাসের সব থেকেও খারাপ সম্পর্ক বিরাজ করছে ভারতের সাথে। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী ডক্টর ইউনূস সরকার এবং তার আশেপাশের গংরা। তার আশেপাশের গংরা যাচ্ছে ভারতকে উস্কিয়ে দিতে এবং ভারতের সাথে ছোট স্কেলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে। শুধু তাই নয়, গত কিছুদিন আগে তারা হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে এবং বাংলাদেশে যে ভারতীয় সহকারী হাই কমিশনার আছে তার বাসভবন আক্রমণ করেছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে। শুধু তাই নয়, তার কিছুদিন পরে একজন হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে এনে নির্মমভাবে পিটিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে মেরে ফেলা হয়েছে। এই সকল বিষয় ভারতীয় জনগণ ভালো চোখে দেখেনি। সে কারণে ভারতে অবস্থিত বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে হামলা করেছে ভারতীয় জনগণ এবং বাংলাদেশি হাই কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে এবং তারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তারা বলেছে যারা মিথ্যা অপবাদে হিন্দু দীপুকে হত্যা করেছে সে সকল অপরাধীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ভারতীয় সরকারকে এমন চাপ প্রয়োগ করা হবে যাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়। এইরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে? যদি সত্যি সত্যি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে কি পরিস্থিতি হতে পারে? কারণ ভারতীয় জনগণ এতদিন চুপচাপ থাকলো, এখন সকল জায়গায় আন্দোলন শুরু হয়ে গিয়েছে। একে তো ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে, দ্বিতীয় এক হিন্দুকে মিথ্যা অপবাদে জ্বালিয়ে পুড়িয়ে
মেরে ফেলা হয়েছে। তাহলে কি এ সরকার সত্যি সত্যি একটা যুদ্ধ চাচ্ছে? এ সরকার যেটা চাচ্ছিল সেটা সফল হতে চলেছে? অলরেডি আমরা জানতে পেরেছি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের আশেপাশের বর্ডার সকল জায়গায় সেনা মোতায়েন করেছে, অনেক ছাউনি বানিয়ে ফেলেছে, আরো বেশি সেনা বাড়িয়ে ফেলছে, এবং সেনাবাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ভারতের, ওইখানে পরিদর্শন করেছে। অলরেডি সেখানে ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, বিভিন্ন বিমানও মজুদ করছে। এটা কি জাস্ট ভয় দেখানোর জন্য, নাকি সত্যি সত্যি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চালানো হবে? শুধু তাই নয়, বাংলাদেশের সাথে সকল কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাংলাদেশেও ভিসা বন্ধ, ভারতেরও ভিসা বন্ধ হয়ে গিয়েছে, এবং বঙ্গোপসাগরের মধ্যে নোটাম জারি করে দিয়েছে আরো কিছুদিন আগে থেকে ভারত। সেখানে নাকি স্বল্প পাল্লার নাকি দীর্ঘ পাল্লার তারা মিসাইল পরীক্ষা করবে সাগরের ওই জায়গায়। এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, বাংলাদেশকে প্যাক্ট করে ফেলেছে ভারত। আমদানিও রপ্তানিও একেবারে শূন্যের কোঠায় নেমে আনা হয়েছে। একে তো ভারত থেকে বাংলাদেশে কেউ আসতে পারবে না, বাংলাদেশ থেকে ভারতে কেউ যেতে পারবে না। এখন এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই ডক্টর ইউনূস সরকার। এটা কি যুদ্ধের আগাম বার্তা, নাকি এটা একটা কূটনীতিক খেলা, নাকি এভাবেই চলতে থাকবে, নাকি ভারতের সাথে সম্পর্ক আরো খারাপ হবে? যুদ্ধ লাগানো ছাড়া ক্ষান্ত হবে না ডক্টর ইউনূস। কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ব্যাপারটা? ভারত চাচ্ছে কূটনীতিক ভাবে হ্যান্ডেলিং করতে, কিন্তু বাংলাদেশ চাচ্ছে আরো বেশি উস্কিয়ে দিয়ে ছোট্ট একটি যুদ্ধ লাগাতে। ভারত কি তাদের দেশের জনগণের রোশন হলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, নাকি কূটনীতিক ভাবে ব্যাপারগুলো হ্যান্ডেলিং করবে? আমার যতটুকু ধারণা, ভারত যুদ্ধে না জড়িয়ে, ভারত বাংলাদেশে যে উত্তেজনাটা তৈরি হয়েছে, একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, এই ব্যাপারটা কূটনীতিক ভাবে শেষ পর্যন্ত চেষ্টা করবে হ্যান্ডেলিং করতে। যদি না পারে, তাহলে হয়তো ছোটখাটো কোনো একটি অ্যাক্টিভিটি দেখাতে পারে ভারত, ওটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আমরা আরো কোনো বড় পদক্ষেপ নিতে পারি। আমরা গত 2 দিন আগেই জানতে পেরেছিলাম যে বাংলাদেশের সেনা প্রধানের সাথে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীর ফোন আলাপ হয়েছে, কিন্তু ফোন আলাপ হওয়ার পরও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করার পরেও কেন জানি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারকে ভারতীয় সেনাপ্রধান বিশ্বাস করতে পারছে না, বিশ্বাসও হারিয়ে ফেলেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। তাই ব্যাপারগুলো বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতির ব্যাপারগুলো ঘোলাটে পর্যায়ে চলে যাচ্ছে। যেভাবে মালদ্বীপ এবং ভারতের সম্পর্কটা ঘোলাটে পর্যায়ে চলে গিয়েছিল, সে ব্যাপারটা কিন্তু যুদ্ধ ছাড়াই খুব কঠিন একটি চাল দিয়ে কূটনীতিকভাবে হ্যান্ডেলিং করে পরে মালদ্বীপের মইজুকে মাথানত করতে বাধ্য করেছিল ভারতের কাছে। সেটাই কি আগামীতে ঘটবে? আর সেটা ঘটতে হলে ডক্টর ইউনূস সরকার পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে রাজনৈতিক, সে সরকারের সাথে করতে পারবে। কারণ রাজনৈতিক সরকার আসলে তখন জনগণ কম্পেয়ার করতে পারে যে আগের রাজনৈতিক যে সরকার ছিল তারা ভালো নাকি এখন একটা ভালো, তখন একটা খেলা খেলতে পারবে ভারত। সে কারণে ভারত হয়তো আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচন হওয়ার পরে মেইন খেলাটা ভারতে শুরু হবে। এখন যতই চেষ্টা করুক ভারতকে উস্কিয়ে দিতে, ভারতের সাথে বাংলাদেশে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে ডক্টর ইউনূস হয়তো ভারত সে ফাঁদে পা দিবে না। কারণ ভারত বিশাল একটি বড় দেশ, ভারত ছোটখাটো ফাঁদে পা দেয় না। কারণ ভারত বড় খেলার জন্যই অনেক আগে থেকে বসে আছে, আর সেই খেলা হবে কূটনীতিক খেলা। কারণ ভারত যদি এখন কোন একটি বড় পদক্ষেপ নেয়, পৃথিবীর অন্যান্য দেশও হাসবে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আর ছোট্ট একটা দেশ বাংলাদেশের উপর ভারতের মতো বড় দেশ অত্যাচার চালাচ্ছে, হামলা করছে। আর ভারতের হামলা করার তো প্রয়োজনই নেই, কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের মধ্যে। সকল দিক দিয়ে আকাশপথ বন্ধ করে দিলে, আমদানির রপ্তানি বন্ধ করে দিলে, এবং আরো বিভিন্ন ধরনের কূটনীতিকভাবে বহির্বিশ্ব থেকে প্রেশার ক্রিয়েট করলে বাংলাদেশ তো না খেয়ে মরবে। সেদিকে হয়তো ভারত যাবে নির্বাচনের পরবর্তী সময়। কথা বুঝে না, আকাশপথ বন্ধ করে দিলে কোনো আকাশপথ তো ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। তাহলে কি করবে? বঙ্গোপসাগরের ওই সাইডের মধ্যে আকাশপথ বন্ধ করে দিলে তাহলে কি করবে? কোনো কিছু করার থাকবে? আমদানি রপ্তানি না করলে সকল কিছুই তো বাংলাদেশের মধ্যে ঢুকবে না, তাহলে তো বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। কারণ আমরা অনেক কিছুর জন্য ভারতের উপর ডিপেন্ডেন্ট। কারণ ভারত থেকে কোনো কিছু আমরা যদি আমদানি করি তাহলে দাম কম পড়ে, অন্যান্য দেশ থেকে যদি আমদানি করতে অনেক ডাবল দাম পড়ে যাবে। আর বাংলাদেশে সে সকল পণ্য এনে বিক্রি করলে আমাদের ডাবল দামে কিনতে হবে দোকান থেকে, আর জনগণ তখন খেপে উঠবে ওই সরকারের উপর। তাহলে অনেক কিছুই কিন্তু ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট। প্রায় 70 থেকে 80% পণ্য কিন্তু আমরা ভারত থেকে আমদানি করে থাকি। ভারত সেই জিনিসটা বুঝে, আর সেই দুর্বল জায়গায় কিন্তু ভারত যে রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের ফলে তাকেই কিন্তু সে জায়গায় আঘাত করবে। আর সে কারণে কোন রাজনৈতিক সরকার আসলে তারা ভারতের কাছে মাথা নত হতে বাধ্য হয় এ সকল বিষয়ের কারণে। সেটাকে ভারত পুঁজি করে মেন খেলাটা করবে, আর ভারত তখন ওই সরকারকে সত্ত্ব দিবে, আর ওই সত্ত্বর ফলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসবে। তাই ভারতের সাথে যত যুদ্ধ লাগানোর চেষ্টা করুক, ভারত এত সহজে যুদ্ধ লাগবে না, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ভারতে
হামলা করা না হবে। কিন্তু বাংলাদেশ থেকে যদি ডাইরেক্টলি ভারতে হামলা করে ফেলে তখন কিন্তু ভারত কূটনীতিক তোয়াক্কা করবে না, ডাইরেক্টলি বাংলাদেশে হামলা করবে, সার্জিক্যাল স্ট্রাইক বলেন আর ফুল স্কেলে যুদ্ধ বলেন, তখন হয়ে যাবে। এটাই হচ্ছে বাস্তব রিয়েলিটি। আশা করছি আপনারা এই ব্যাপারগুলো আমার স্বল্প আলোচনায় বুঝতে পেরেছেন। তাই আপনারা যারা মনে করছেন ভারতের সাথে হয়তো বাংলাদেশের সত্যি সত্যি যুদ্ধ হয়ে যেতে পারে, সেটা এখনো হওয়ার সম্ভাবনা খুবই কম। আর কেন যুদ্ধ হতে পারে সেটা আমি বলে দিয়েছি যে বাংলাদেশ ডাইরেক্টলি যখন আক্রমণ করবে ভারতে তখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। তাই ভারতীয় জনগণ যতই মোদী সরকারকে প্রেশার ক্রিয়েট করুক, একটা সার্জিক্যাল স্ট্রাইক করুন, এই করুন সেই করুন, এখনো সে সময় আসেনি ভারত সরকার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করার। যদি বাংলাদেশের ভূমি থেকে কোন আক্রমণ করা হতো তাহলে সত্যি সত্যি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতো। এখন ভারত যত কিছুই করবে কূটনীতিক ভাবে হ্যান্ডেলিং করবে আর কূটনীতিক মার পেঁচে বাংলাদেশকে ফেলে কুপকাত করার চেষ্টা করবে। কারণ ভারত বড় দেশ হিসেবে তাদের একটা ইমেজের ব্যাপার আছে, তারা হুটহাট কোন ছোট্ট একটি রাষ্ট্রকে আক্রমণ করতে পারে না, এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে আঘাত আনবে। এই সকল বিষয় চিন্তা করে ভারত কূটনীতিক পথে হাঁটবে। আশা করছি আপনারা ফুল যে বিষয়গুলো আছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে বা কোনো মন্তব্য থাকে আপনারা সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।